বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 67211। বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। প্রথম পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই ক্লাসটি পুনরায় দেখতে এই ঠিকানায় ভিজিট করবে। তৃতীয় অধ্যায় রেফ্রিজারেশন পদ্ধতি বা রেফ্রিজারেশন সিস্টেম। General objectives GO3. Understand the basic concept of refrigeration systems. রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে ধারণা। Specific Objectives 3.1 বা SO. Explain the conventional and non-conventional refrigeration systems. 3.2 Describe the vapor compression refrigeration system. 3.3 Draw vapor compression refrigeration cycle in PE chart, pressure enthalpy chart. 3.4 Describe the vapor absorption refrigeration system. কনভেনশনাল ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন পদ্ধতি। 3.2 ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি। 3.3 ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি। 3.4 টার্ন অফ রেফ্রিজারেশন, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ও এনার্জি ইফিসিয়েন্সি রেশিও EER। ক্লাস শেষে আমরা যা শিখব, স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা, এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা সম্পর্কে। 3 নম্বর রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা, এক্সপান্ডেবল রেফ্রিজারেন্ট রেফ্রিজারেশন সম্পর্কে। 5 থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে ধারণা। 6 ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন সম্পর্কে ধারণা এবং 7 বাষ্প সংকোচন বা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে ধারণা। স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেম বা পদ্ধতি। তরলের চাপ কমলে তার স্ফুটনাঙ্ক কমে যায়। এ তত্ত্বের উপর ভিত্তি করে এ সিস্টেম কাজ করে। যদি কোনো সারফেস ওয়াটারের চাপ বায়ুমণ্ডলের নিচে অর্থাৎ 0.14 বার এ কমিয়ে আনা যায়, তাহলে তার স্ফুটনাঙ্ক হবে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বা 12 ডিগ্রি সেলসিয়াস। আর যদি পানির সারফেস এর চাপ 0.01 বার এ কমে আনা যায়, তবে তার স্ফুটনাঙ্ক হবে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। এতে রেফ্রিজারেন্ট হিসাবে পানি বা ওয়াটার ব্যবহৃত হয়। ফ্লাশ চেম্বারে বা ইভাপোরেটরে পানি
রেখে এর সাথে সংযুক্ত ইনজেক্টরে স্টিম থ্রটলিং এর মাধ্যমে কৃত্রিমভাবে ভ্যাকুয়াম তৈরি করে ফ্লাশ চেম্বারে কিছু পানি বাষ্পে পরিণত হয়। পানি বাষ্পায়নের সময় ফ্লাশ চেম্বার অবশিষ্ট পানি থেকে সুপ্ত তাপ বা ল্যাটিন হিট গ্রহণ করে। চেম্বারের পানির তাপমাত্রা কমে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে। ঠান্ডা পানি এয়ার কন্ডিশনারের বা এসি লোডে চলে যায় এবং সেখানে বাতাস ঠান্ডা করার সময় বাতাস থেকে তাপ গ্রহণ করে ফ্লাশ চেম্বারে ফিরে এসে স্প্রে হয়। ইনজেক্টর নজলের মাধ্যমে স্টিম জেট স্প্রে করায় এবং ইনজেক্টর থ্রটলিং করার ফলে সেখানে ভ্যাকুয়াম বায়ুশূন্য বা নিম্নচাপের সৃষ্টি হয়। ফ্লাশ চেম্বারে অতি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে স্প্রে হওয়া কিছু পানি বাষ্প বা ভ্যাপরে পরিণত হয় এবং এই বাষ্পই, এটা আমরা চিত্র দেখি, এটা একটা স্টিম জেট রেফ্রিজারেশনের একটা চিত্র। এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফ্লাশ চেম্বার, এটা হচ্ছে স্প্রে করার জন্য ইজেক্টর, ভ্যাপর এদিক দিয়ে উঠে যাবে। এটা হচ্ছে স্টিম নজল, এটা হচ্ছে ইজেক্টর, কন্ডেন্সার, এখানে একটা পাম্প। মেকআপ ওয়াটার, পানি সরবরাহের জন্য, পানির স্বল্পতা হ্রাস করার জন্য মেকআপ ওয়াটার ব্যবহার করা হয়। আর এই দিক দিয়ে বের হবে কোল্ড ওয়াটার, এয়ার কন্ডিশনিং প্লান্টে সরবরাহের জন্য কোল্ড ওয়াটার। আর রুম থেকে যে হট ওয়াটার আসবে রিটার্ন এসি প্লান্ট থেকে আসবে ফ্লাশ চেম্বারে। আর কন্ট্রোলিং একটা ভালভ থাকবে, স্টিম বয়লার এখানে একটা আছে, এখানে একটা কন্ট্রোলিং ভালভের মাধ্যমে স্টিমটাকে নজলের মাধ্যমে স্প্রে করানো হয়। এই হচ্ছে একটা স্টিম জেট রেফ্রিজারেশনের একটা চিত্র। চিত্রটা না দেখে আঁকার ব্যবস্থা করতে চেষ্টা করতে হবে, পরীক্ষা আসবে। এটা টেনে নিয়ে সফট বা ইনজেক্টরের নিচে যায়। স্টিম জেট থেকে নির্গত স্টিম এবং ফ্লাশ চেম্বার থেকে টেনে নেওয়া বাষ্প মিশ্রিত হয়ে কন্ডেন্সারে শীতল হয়ে পুনরায় উত্তপ্ত পানিতে পরিণত হয়। আমরা দেখলাম চিত্রে, এ পানি ফিট পাম্পের সাহায্যে বয়লারে সরবরাহ করা হয়। ফ্লাশ চেম্বারে বাষ্পায়ন বা ইভাপোরেশন ও সেকেন্ডারি সার্কিটে কুলিং কয়েলে বা ইভাপোরেটরে সামান্য পানির ঘাটতি হয়। সেই ঘাটতি পানি মেকআপ ওয়াটার সিস্টেমের মাধ্যমে সরবরাহ করা হয়। তাহলে আমি বুঝলাম যে মেকআপ ওয়াটারের কাজ কি, এটা জানলাম, এবং অবশিষ্ট পানি চক্রাকারে ঘুরতে থাকে। এইগুলো হচ্ছে আমাদের স্টিম জেট রেফ্রিজারেশনের একটা কার্যপ্রণালী। এরপর হচ্ছে এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন সিস্টেম বা পদ্ধতি। এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন সাইকেলকে গ্যাস সাইকেল রেফ্রিজারেশনও বলা হয়। এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন সিস্টেম মানে হচ্ছে গ্যাস সাইকেল রেফ্রিজারেশন সিস্টেম একই, এতে হিমায়ক বা রেফ্রিজারেন্ট হিসাবে বাতাস বা এয়ার ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে রেফ্রিজারেন্ট হিসাবে এয়ারটা ব্যবহৃত হয়। সাধারণত এয়ার মানে বিমানে এটা ব্যবহৃত হয়। রিভার্স ব্রেটন বা জুল সাইকেল অনুসারে বেল কোলম্যান যে এয়ার রেফ্রিজারেটর তৈরি করেছিলেন, কে তৈরি করেছে? জুল কোলম্যান। তা ছিল আগের দিনের রেফ্রিজারেটরগুলোর একটি ধরন। এই রেফ্রিজারেটর বা ফ্রিজ শিপে বা জাহাজে হিমায়িত মাংস বহন করার কাজে ব্যবহৃত হয়। তাহলে কোথায় ব্যবহৃত হয় এটা জানলাম। এতে একটি কম্প্রেসর, কুলার বা হিট এক্সচেঞ্জার, একটি এক্সপান্ডার ও একটি রেফ্রিজারেটর বা কুলিং চেম্বার থাকে। এই হচ্ছে আমাদের একটা এয়ার সাইকেল রেফ্রিজারেশনের একটা চিত্র।
একটা থাকবে কম্প্রেসর, একটা এক্সপান্ডার, এটা হচ্ছে রেফ্রিজারেটর, একটা কুলার, কুলিং ওয়াটার আউট, কুলিং ওয়াটার ইন। এক্সপান্ডার রেফ্রিজারেন্ট রেফ্রিজারেশন। এক্সপ্যান্ডেবল, যে হিমায়ন প্রক্রিয়ায় হিমায়ক বা রেফ্রিজারেন্ট খরচ হয়ে যায় তাকে খরচযোগ্য বা এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন বলে। মানে এখানে রেফ্রিজারেন্টের লস হবে, এটা আর পাওয়া যাবে না। এতে রেফ্রিজারেন্ট বা হিমায়ক হিসেবে তরল নাইট্রোজেন বা লিকুইড নাইট্রোজেন বা তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই পদ্ধতি সাধারণত কভার্ড ভ্যান বা ট্রাকে ব্যবহৃত হয় বা ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন হিসাবে পরিচিত। এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম এটা। কাভার্ড ভ্যানটি চিত্র আমরা দেখব, আবদ্ধ প্রকোষ্ঠ থাকে, তার ভিতরে তল চাপে কুপরিবাহী পদার্থ দিয়ে মানে ইনসুলেশন করা থাকে, যাতে বাইরে থেকে ভিতরে তাপ প্রবেশ করতে না পারে, মানে ইনসুলেশন করা। রেগুলেটর সহ একটি বা দুটি লিকুইড নাইট্রোজেন সিলিন্ডার ড্রাইভারের পিছনে, যে গাড়ি চালক তার পিছনে আবদ্ধ প্রকোষ্ঠ রেখে একটি হেডারের মাধ্যমে হেডার কি জিনিস আমরা দেখব, কতগুলো ছিদ্র পথে লিকুইড নাইট্রোজেন স্প্রে করা হয়। তাহলে অনেক কিছু আমরা জানলাম, হেডার জানলাম, সিলিন্ডার জানলাম, ড্রাইভারের পিছনে এটা অবস্থিত হবে। এরপরে লিকুইড নাইট্রোজেন স্প্রে হলে বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্পে পরিণত হবার সময় কাঙ্ক্ষিত মালামাল থেকে সুপ্ততাপ বা ল্যাটিন হিট গ্রহণ করে, ফলে আবদ্ধ প্রকোষ্ঠ ধীরে ধীরে শীতল বা ঠান্ডা হতে থাকে। বাষ্পে পরিণত হওয়া নাইট্রোজেন আবদ্ধ প্রকোষ্ঠের পিছনের দিকে একটি ছিদ্র পথ দিয়ে বের হয়ে যায়। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণের ডিভাইস থাকে, সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোস্ট্যাট সেট করা থাকে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড। এইগুলো হচ্ছে আমাদের একটা এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন পদ্ধতি। এটা হচ্ছে আমাদের লিকুইড নাইট্রোজেন একটা সিলিন্ডার বা চেম্বার, যেখানে হাই প্রেশার নাইট্রোজেন গ্যাস থাকে। এখান থেকে এই যে হেডার, এটা হচ্ছে নজলের মাধ্যমে স্প্রে করা হয়। এটা হচ্ছে কোল্ড স্পেচ, যেটাকে এটা ইনসুলেশন করা, চতুর্পাশে একটা ইনসুলেশন করা থাকে, একে বলে স্প্রে হেডার। স্প্রে করে এই প্রোটেক্টে একটা হেডার এখানে স্প্রে করা হয়। আর এখানে হচ্ছে এটা একটা কন্ট্রোল ভালভ থাকে, যেটা কন্ট্রোল বক্স দিয়ে কন্ট্রোল করা হয়। ইলেকট্রিক্যালি করা যায়, ম্যানুয়ালি করা যায়, মানে কঠিন কিছু না এটা। এই হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সর একটা লাইন, আর এখানে একটা এই ইন হবে। এখানে এটা হচ্ছে কন্ট্রোল লিকুইড কন্ট্রোল ভালভ, এখানে আছে লিকুইড কন্ট্রোল ভালভ। এটা হচ্ছে কোল্ড বা ঠান্ডা স্পেস বা স্থান, টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট। এটা হচ্ছে সেন্সর এই কন্ট্রোল বক্সে সেন্স দিবে। আর এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে হাই প্রেশার, এটা হচ্ছে হাই প্রেশার লিকুইড, এই লালটা লো প্রেশার লিকুইড, নীলটা, আর হচ্ছে এই সবুজটা হচ্ছে ব্লু লো প্রেশার লিকুইড। এই চিহ্ন থেকে বুঝলাম এটা হচ্ছে আমাদের এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেমের চিত্র। এটা হচ্ছে ট্রাকের জন্য, যে ড্রাইভারের পিছনে। তাহলে এটা বড়টা বলা হয় হেডার, স্প্রে হেডার, মনে রাখতে হবে। এটা পুরোটা হচ্ছে স্প্রে হেডার। নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইড একটা লিকুইড নাইট্রোজেন সিলিন্ডার যার কাছে আটকানো থাকে, এখান থেকে স্প্রে আকারে এই কন্ট্রোল স্পেসের মধ্যে বা যেখানে কোল্ড স্পেসের মধ্যে এখানে স্প্রে করা হয়। মানে ওয়ান টাইম এটা হচ্ছে কন্ট্রোল বক্স থাকে, যেটাতে কন্ট্রোল করা হয়। এইগুলো হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে বা লিকুইড নাইট্রোজেন স্প্রে কুলিং সিস্টেমের জন্য এই চিত্রটা আসলে এভাবে অঙ্কন করতে হবে। ইমার্জেন্সি শাট অফ ভালভ একটা থাকে, আর
কানেক্টিং লাইন্স, বিভিন্ন কানেকশন লাইন এখানে দেওয়া থাকে। এই হচ্ছে আমাদের চিত্র। এই কোনো তরল যদি মানবদেহে আঘাত করে তবে কোল বার্নিং হয়ে দরজা বন্ধ অবস্থায় এর ভিতরে জীবিত জীবজন্তু যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে ঠান্ডাটা খুব প্রচুর এবং কোল গেলে কি হবে, এটা বার্ন পুড়ে যেতে পারে, এই জন্য কোনো জীবিত মানুষ যেন ওর মধ্যে না থাকে খেয়াল রাখতে হবে। কারণ নাইট্রোজেন স্প্রে করায় আবদ্ধ প্রকোষ্ঠে অক্সিজেনের অভাব হয়, ভিতরে অক্সিজেনের অভাব থাকার কারণে এখানে অক্সিজেনের কারণে অনেকে মারা যাবে, তাছাড়া বার্নিং হয়ে মারা যাবে। খুব সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে। থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি। থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন বলতে কোনো রেফ্রিজারেন্টকে তাপ পরিবহনের মাধ্যমে বা ক্যারিয়ার হিসেবে ব্যবহার না করে ইলেকট্রন ব্যবহার করে তাপকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কৌশল বা প্রক্রিয়াকেই বোঝায়। এতে প্রচলিত হিমায়ন যন্ত্রের ন্যায় কোনো যন্ত্রাংশ যেমন কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর ও এক্সপানশন ডিভাইস ইত্যাদি এগুলো থাকে না এবং হিমায়কও থাকে না। কোনো রেফ্রিজারেন্ট ব্যবহার হয় না এই ক্ষেত্রে, পরিবেশ বান্ধব। এই হচ্ছে একটা আমাদের একটা থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন একটা চিত্র। ব্যাটারিতে চলবে, কারেন্ট সরবরাহ হবে। এটা হচ্ছে হিটেড প্লেট, কোল্ড প্লেট। মেটাল প্লেট এটা থাকে, সেমিকন্ডাক্টর থাকে। এই সেমিকন্ডাক্টর একটা দুটো মোট 6টা সেমিকন্ডাক্টর এখানে থাকে। এখানে একটা এয়ার ফ্লো, এটা হচ্ছে ফ্যান থাকে, একটা ফ্যান মানে হিটটাকে রিজেক্ট করার জন্য থাকে। আর এই পাশে হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস, ঠান্ডাকরণ স্পেস। খুব অল্প পরিমাণ এটা ঠান্ডা হয়। কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা আমরা পরবর্তীতে জানবো। এটা পরের স্লাইডে এটা আছে। আমরা চিত্রটা দেখে নিই যে একটা কোল্ড প্লেট, একটা হট প্লেট থাকে, আর মাঝখানে কি থাকে, সেমিকন্ডাক্টর থাকে। সেমিকন্ডাক্টরের সংযোগ দেওয়া হয় ব্যাটারির মাধ্যমে, মেটাল প্লেটের সাথে যুক্ত থাকে। সেমিকন্ডাক্টরগুলো এন টাইপ, পি টাইপ, হ্যাঁ, এটা এভাবে দেওয়া থাকে। থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির একটা চিত্র। আর একটা দেখি আমরা, এটাও একটা চিত্র। এটা হচ্ছে আমাদের হিট অ্যাবজর্বড আর থার্মো ইলেকট্রিক এলিমেন্ট, এইগুলো যাকে বলে থার্মো ইলেকট্রিক এলিমেন্ট বা সেমিকন্ডাক্টর। এখানে যে ডিসি সোর্স সাপ্লাই দেওয়া হয় এই প্লেটে, এটা সিরিজ আকারে সংযুক্ত দেওয়া থাকে। একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে হিট রিজেক্ট করবে, হট এয়ার আউট, আর হিট ইন কোল্ড স্পেস হবে। এটাও আমরা একটা দেখি থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশনের একটা চিত্র। এটা একটা রেফ্রিজারেটর হিসাবে যদি আমরা ব্যবহার করি, আইস মেকিং কম্পোনেন্টস, এখানে আইস তৈরি করে। এখানে পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর একটা ভিতরে থাকবে, একটা বাইরে থাকবে। মানে হট প্লেটটা থাকবে বাইরে, কোল্ড প্লেটটা থাকবে ভিতরে, কোল্ড সাইড। হ্যাঁ, এখানে ফ্যানের মাধ্যমে বাতাসটাকে মানে রুমে দেওয়া হয়। এটা রেফ্রিজারেটর ক্যাবিনেট। এটা একটা স্পেস, ক্যারিস্পার, যেখানে শাকসবজি ফলমূল রাখা হয়, ক্যারিস্পার। এই হচ্ছে আমাদের একটা রেফ্রিজারেটরে কীভাবে প্রয়োগ হচ্ছে আমরা দেখতেছি। একটা হট প্লেট, হ্যাঁ, এটা হচ্ছে কোল্ড প্লেট থাকে। এটা আমরা একটু জানলাম ব্যাপক আকারে। এতে কোনো চলমান অংশ নেই, কোনো ঘূর্ণায়মান অংশ নেই বা কোনো শব্দ হয় না, ফুললি সাউন্ডলেস আকারে, খুবই ছোট এবং সামান্য সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন মূলত থার্মোকাপল নীতি থেকে উদ্ভাবিত হয়েছে। দুটি ভিন্ন ধাতুর দণ্ড বা তারকে একত্র করে সংযোগস্থলে তাপীয় বিভব বা থার্মাল ইএমএফ সৃষ্টি করলে বা তাপ তড়িৎ প্রবাহ যুক্ত ধাতু যুগলকে থার্মোকাপল বলে। তাহলে থার্মোকাপল কি জিনিস আমরা জানলাম। এতে দুটি ভিন্ন ধাতু একত্র করে সংযোগস্থল দুটোকে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় রাখা হলে তারের ভিতর দিয়ে ক্ষীণ বা অল্প বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। এটা আমরা জানলাম। 1821 সালে জার্মান পদার্থবিদ সিবেক থার্মো ইলেকট্রিক সার্কিটটি উদ্ভাবন করেন। তার নাম অনুসারে একে সিবেক
ইফেক্ট বলা হয়, বা সিবেক ক্রিয়া কি জিনিস প্রশ্ন আসতে পারে, এই সম্পর্কে আমরা একটু জানব। 1834 সালে জেন পেল্টিয়ার দেখতে পেলেন যে দুটি ভিন্ন ধাতুর সংযোগ দিয়ে বদ্ধ বর্তনীতে বা ক্লোজ সার্কিটে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট সরবরাহ করলে, মানে ব্যাটারি কারেন্ট, সংযোগের এক প্রান্ত ঠান্ডা এবং অপর প্রান্তে গরম হয়, এক পাশে কোল্ড এবং এক পাশে হিট হয়। একে বলা হয় পেল্টিয়ার ইফেক্ট বলে। তাহলে প্রশ্ন আসতে পারে সিবেক ক্রিয়া কি এবং পেল্টিয়ার ইফেক্ট কি। তাহলে এইভাবে অ্যান্সারটা করতে হবে। এরপর আছে আমাদের ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ভর্টেক্স টিউব এমন একটি ডিভাইস যা একই সাথে ঠান্ডা ও গরম, কোল্ড অ্যান্ড হট প্রদান করতে সক্ষম। মানে কোল্ড এবং হট দুটি হবে এই টিউবের মাধ্যমে। এর শক্তির উৎস হলো সংকুচিত বাতাস বা কম্প্রেসড এয়ার। কম্প্রেসড মানে সংকুচিত বাতাস হচ্ছে এর মেইন উৎস। সংকুচিত বাতাস প্রবাহকে ভর্টেক্স টিউব দুটি প্রবাহ স্রোতে পরিণত করে দুদিকে পাঠিয়ে দেয়। চিত্র আমরা দেখব। একটি গরম ও অপরটি শীতল। একটি নিয়ন্ত্রণ ভালভের সাহায্যে গরম ও শীতল বাতাসের নির্গমনের পরিমাণ পরিবর্তন করা যায়। 1931 সালে জি জে র্যাঙ্ক ভর্টেক্স টিউব উদ্ভাবন করে। এরপর হেলচ নামক একজন জার্মান প্রফেসর সংস্কার করেন যে ভর্টেক্স টিউব এমন একটি ডিভাইস যার ভিতর সংকুচিত বাতাস সরবরাহ করলে তা টিউবের দুই প্রান্ত দিয়ে গরম ও শীতল বাতাস একসাথে নির্গত করে। এ তথ্য জানার পর অনেক চিন্তা করতে থাকলেন। এটি সম্ভবত তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র লঙ্ঘনকারী একটি ব্যাপার। ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন একটা চিত্র। কম্প্রেসড এয়ার ইন, এখানে একটা নজল আছে, এটা হচ্ছে একটা চেম্বার। হট টিউব, হট এয়ার আউট, কোল্ড এয়ার আউট। তারপরে এখানে একটা ডায়াফ্রাম আছে, একটা ভালভ আছে। একটু ডিটেলস আমরা দেখি। কম্প্রেসড এয়ার ইন হবে। এইটা হচ্ছে একটা ভর্টেক্স টিউব রেফ্রিজারেশনের একটা চিত্র। একদিক দিয়ে হট এয়ার বের হবে, কন্ট্রোল ভালভ। এরপরে ভর্টেক্স জেনারেটর, এটা হচ্ছে কোল্ড এয়ার, মানে কম্প্রেসড এয়ার গেলে ভর্টেক্স জেনারেট হয়ে একদিক দিয়ে বের হবে হট এয়ার, অন্য দিক দিয়ে বের হবে কোল্ড এয়ার। এই হচ্ছে ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন একটা সুবিধা। আর ডিজাইন অনুসারে নজল অভিসারী, অপসারী অথবা অভিসারী অপসারী প্রকৃতির হতে পারে বা উভয় হতে পারে। নজল দক্ষতার সাথে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ইনলেট লস হ্রাস করে উচ্চ গতিবেগ এবং হাই প্রেশার, হাই ভেলোসিটি এবং উচ্চ প্রবাহ হাই হার বজায় রাখা যায়। চেম্বার নজলের একটি অংশ যা নজলের সাথে একই তলে অবস্থান করে এবং উচ্চ গতির বাতাস বা হাই ভেলোসিটির স্পিডের এয়ার প্রবাহ তীর্যকভাবে গরম প্রান্তে পাঠিয়ে দেয়। সাধারণত চেম্বার বৃত্তাকার হয় না, তবে তা ক্রমশ শঙ্খ বা সরু আকার বা স্পাইরাল ধারণ করে। গরম দিকের প্রস্থচ্ছেদ সিলিন্ডার আকৃতির এবং ডিজাইন অনুসারে বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে। প্রফেসর পারুলেকার প্রস্তাব করেছেন গরম দিকের দৈর্ঘ্যের বাতাসের 3 গুণ হলে বা 3D, ডায়ামিটার 3 গুণ ভর্টেক্স টিউব থেকে ভালো কাজ পাওয়া যাবে। গরম প্রান্ত দিয়ে বাতাস প্রবাহ গতিরোধ সৃষ্টি করা হয় ভালভের সাহায্যে এবং
ভর্টেক্স টিউবের গরম তথা ঠান্ডা বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে ভালভ। ডায়াফ্রাম অল্প পুরুত্বের সিলিন্ডার আকৃতির একটি খণ্ড যা আমরা দেখছি, যার কেন্দ্রে নির্ধারিত ব্যাসের একটি ছিদ্র থাকে। গরম বাতাস প্রবাহ ভালভে বাধা পেয়ে ফিরে আসে এবং ডায়াফ্রামের ছিদ্রপথ দিয়ে নির্গত হয়ে শীতল পান্তে চলে যায়। শীতল পান্ত সিলিন্ডার আকৃতির, যার ভিতর দিয়ে ঠান্ডা বাতাস নির্গত হয়। এরপর আছে আমাদের বাষ্প সংকোচন বা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি। বাষ্প সংকোচন বা ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির প্রধান অংশগুলো হলো কম্প্রেসর, কন্ডেন্সার, কন্ট্রোলিং ডিভাইস এবং ইভাপোরেটর বা কুলিং কয়েল। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কম্প্রেসর। এটি অত্যন্ত ব্যয়বহুল একটি পদ্ধতি। এতে ইভাপোরেটরের মধ্যে তরল হিমায়ক বা রেফ্রিজারেন্ট বাষ্পায়িত হয়। এটা হচ্ছে একটা ভ্যাপার কম্প্রেশনের হিমায়ন পদ্ধতির চিত্র। এটা হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, এটা হচ্ছে রিসিভার, এক্সপানশন ভালভ বা কন্ট্রোলিং ডিভাইস, এটা হচ্ছে ইভাপোরেটর। প্রধান অংশ থাকে চারটি। কি? 1 নম্বর কম্প্রেসর, 2 নম্বর কন্ডেন্সার, 3 নম্বর এক্সপানশন ডিভাইস বা কন্ট্রোলিং ডিভাইস, 4 নম্বর ইভাপোরেটর। বাষ্প সংকোচন বা ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির প্রধান অংশই 4টি থাকবে। এরপর আনুষঙ্গিক অন্য থাকবে হাই প্রেশার গ্যাস, লিকুইড ইন্ডিকেটর, রিসিভার, মানে লো প্রেশার গ্যাস, সোলেনয়েড ভালভ, অনেক থাকতে পারে। ইচ্ছা মতো আমরা বসাতে পারি। তাহলে বাষ্প সংকোচন পদ্ধতি কি জিনিস আমরা দেখি। হিমায়ন চক্র হলো কোনো নির্দিষ্ট স্থান হিমায়ন বা ঠান্ডা করার জন্য হিমায়কের সাহায্যে যে চক্র তৈরি করতে হয় তাকে হিমায়ন চক্র বা রেফ্রিজারেশন সাইকেল বলে। রেফ্রিজারেশন সাইকেলের প্রধান 4টি অংশ হল কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস ও কুলিং কয়েল বা ইভাপোরেটর। বাষ্প সংকোচন পদ্ধতিতে কম্প্রেসরের কাজ হলো, কম্প্রেসর কী কাজ করে? কম্প্রেসর ইভাপোরেটর হতে আগত হিমায়ককে উচ্চ চাপে ও তাপে কন্ডেন্সারে প্রেরণ করে। 1। 2 হলো কন্ডেন্সারের হিমায়ক ঘনীভবনের বা কন্ডেনসেশনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করে। হিমায়ক যেন তরল হতে পারে সেজন্য হাই প্রেশার সৃষ্টি করে। এই হলো কম্প্রেসরের কাজ। ইভাপোরেটরে তরল হিমায়ক বাষ্পায়নের উপযোগী নিম্ন চাপ সৃষ্টি করে। এগুলো মনে রাখতে হবে। 4। হিমায়ন চক্রে হিমায়ক সঞ্চালন করাই হচ্ছে কম্প্রেসরের কাজ। সিস্টেমের জন্য ঠিকমতো হিমায়ক চলাচল করতে পারে, এর কাজটা করবে কম্প্রেসর। এরপরে কন্ডেন্সারের কাজ কি আমরা দেখি। কম্প্রেসর হতে আগত অতি উত্তপ্ত বাষ্পীয় হিমায়ককে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করা। এটা হচ্ছে কন্ডেন্সারের কাজ। বাষ্পীয় গ্যাসটাকে লিকুইড পরিণত করবে, অর্থাৎ সুপারহিট বর্জন করবে। 2। সম্পৃক্ত তরলে রূপান্তরিত করা। 3। সাবকুল্ডের পরিণত করা, সাবকুল্ড পরিণত করবে কন্ডেন্সার। এরপর হচ্ছে এক্সপানশন ডিভাইসের কাজগুলো আমরা জেনে নেই। ইভাপোরেটরে তরল হিমায়কের প্রবাহ নিয়ন্ত্রণ করা আর ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী হিমায়ক প্রেরণ করা। কুলিং কয়েলে কী পরিমাণ হিমায়ক দরকার তা প্রেরণ করবে এবং কন্ট্রোল করবে। আর ইভাপোরেটরের কাজ কি? তাহলে ইভাপোরেটর হলো এক্সপানশন ডিভাইস হতে আগত তরল হিমায়কের কাছে তাপ বর্জন করে ঠান্ডা হওয়া। 2। ইভাপোরেটরে তাপ গ্রহণ করে তরল হিমায়ক বাষ্পীভূত হয়, ফলে ইভাপোরেটরে প্রচুর ঠান্ডা হয়। এই হলো ইভাপোরেটরের কাজ। এখন রেফ্রিজারেশন পদ্ধতির কয়েকটি ব্যবহারের তালিকা হলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রথমে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি কোথায় ব্যবহৃত হয় দেখি। আগের দিনে মরুভূমিতে ঠান্ডা পানি বা বরফ তৈরিতে ব্যবহার করা হতো।
ইভাপোরেটিভ কুলারে ব্যবহার করা হয়, কৃত্রিম তুষার তৈরি করতে ব্যবহার করা হয়। আইস রেফ্রিজারেশন পদ্ধতির ব্যবহার দেখি। আগের দিনে ফ্রেশ ফুড সংরক্ষণ করতে আইস রেফ্রিজারেটর ব্যবহার করা হতো। বর্তমানে তাপ কুপরিবাহী পাত্রে মাছ রেখে থার্মেটিক রেফ্রিজারেশনের পদ্ধতির ব্যবহার দেখি। কম্পিউটার ও ইলেকট্রিক সামগ্রী ঠান্ডা করতে। 2 বহনযোগ্য বা পোর্টেবল ফ্রিজে ব্যবহার হয়। 3 মহাশূন্য যান ও এয়ারক্রাফটে বৈজ্ঞানিক সামগ্রী ঠান্ডা করতে। 4 যেখানে তাপমাত্রা পার্থক্য কম সেখানে রুম এসি হিসাবে ব্যবহৃত হয়। 5 বিলাস সামগ্রী হিসাবে বা লাক্সারি টাইপের আংশিক রেফ্রিজারেটর বা ফ্রিজ ও ওয়াটার কুলার ব্যবহার হয়। বরফ খণ্ড দিয়ে ঢেকে অল্প সময়ের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এরপর ড্রাই আইস রেফ্রিজারেশন পদ্ধতির ব্যবহার দেখি। যেখানে বিদ্যুৎ নাই সেখানে ড্রাই আইস ব্যবহৃত হয়। 2 পচনশীল খাদ্যদ্রব্য পরিবহনে ড্রাই আইস ব্যবহৃত হয়। 3 ভ্যাকসিন বা জীবন রক্ষাকারী ঔষধ পরিবহন ও সংরক্ষণে ড্রাই আইস ব্যবহৃত হয়। আর পরিবহন কন্টেইনার ঠান্ডা করার কাজে এবং চিকিৎসা ক্ষেত্রে তাৎক্ষণিক জমাট বাঁধানোর কাজে ড্রাই আইস ব্যবহৃত হয়। ভ্যাপার কম্প্রেশন বা বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতি। এর ব্যবহার হচ্ছে আবাসিক রেফ্রিজারেটর বা ফ্রিজারে। 2 ওয়াকিং কুলারে। ভ্যাপার কম্প্রেশনটা বেশি ব্যবহৃত হয় বর্তমানে প্রেক্ষাপটে। ডোমেস্টিক রেফ্রিজারেটর বা ফ্রিজারে, ওয়াকিং কুলারে, ব্লাড ব্যাংকে, আইস প্লান্টে, আইসক্রিম ফ্যাক্টরিতে, ফিশ ও মিট প্রিজারভারে, ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে, ডিহিউমিডিফায়ারে, ওয়াটার কুলারে। এখানে গেল 9টি। এরপরে ডিসপ্লে কেসে ব্যবহৃত হয়। বেভারেজ কুলারে, আইস মেকার, ফিশ প্রসেসিং প্লান্টে, ডেইরি ফার্মে, এয়ার কন্ডিশনার বা এসিতে, ইনকিউবেটরে, রিচিন কুলারে ও কোল্ড স্টোরেজ আরও অনেক আছে ইত্যাদিতে ভ্যাপার কম্প্রেশন বা বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহৃত হয়। এরপরে ভ্যাপার অ্যাবজর্পশন বা বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি। সেন্ট্রাল এয়ার কন্ডিশনার বা ডোমেস্টিক রেফ্রিজারেটরের ক্ষেত্রে স্টিম জেট রেফ্রিজারেশন, যেটা আমরা আগে জানলাম, কোথায় ব্যবহৃত হয়? ইন্ডাস্ট্রিতে যেখানে বয়লার আছে এবং প্রচুর স্টিমের ব্যবহার হয় সেখানে এয়ার কন্ডিশনিংয়ের জন্য স্টিম জেট রেফ্রিজারেশন ব্যবহার করা হয়। এরপরে এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন শিপে হিমায়িত মাংস বহন করার কাজে ব্যবহৃত হয় এবং উড়োজাহাজে এয়ার কন্ডিশনিংয়ের কাজে ব্যবহৃত হয়। মানে এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন হচ্ছে উড়োজাহাজ। এরপরে ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন পদ্ধতি কোথায় ব্যবহৃত হয় দেখি। খনিতে, কয়লা খনি, গ্যাসের খনি কর্মরত শ্রমিকের শরীর ঠান্ডা করার জন্য পরিধেয় পোশাক বা এয়ার কন্ডিশনিং স্যুট ব্যবহৃত হয়। এবার ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের স্পটস স্কুলিংয়ের কাজে ব্যবহৃত হয়। আর গ্যাস টারবাইনের রোটর ব্লেড ঠান্ডা করার কাজে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট এটা। যেখানে তরল কুল্যান্ট ব্যবহার অনাকাঙ্ক্ষিত সেক্ষেত্রে টুল বিট ঠান্ডা করা বা অনুরূপ কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে ভর্টেক্স টিউব রেফ্রিজারেশনের ব্যবহার ক্ষেত্র। এখন আমরা কিছু বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেখি কী কী কাজ করতে হবে। স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির চিত্রসহ বর্ণনা করো। 2 এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন পদ্ধতির চিত্রসহ বর্ণনা করো। এক্সপান্ডেবল রেফ্রিজারেশন পদ্ধতি বলতে কি বোঝায়, আর চিত্রসহ লিকুইড নাইট্রোজেন
চিত্রসহ লিকুইড নাইট্রোজেন স্প্রে কুলিং সিস্টেম বর্ণনা করো। আর 5 নম্বর হচ্ছে চিত্রসহ থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা করো। আর 6 হলো চিত্রসহ ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন পদ্ধতি বর্ণনা করো। আর 7 হচ্ছে চিত্রসহ ভ্যাপার কম্প্রেশন বা বাষ্প সংকোচন পদ্ধতির বর্ণনা করো। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির কাজ করতে হবে। এগুলো মোট 7টা বাড়ির কাজ দেওয়া আছে এই টপিক্সে। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করতে হবে ইউটিউব লিংক দেওয়া আছে, এটা https://youtube.com/c/A_TIQULLAH এই লিঙ্কে ভিজিট করলে এই ক্লাসটা দেখা যাবে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়। আর এই পাঠ সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কি? তাহলে ইমেল করো এই অ্যাড্রেসে, ইমেল অ্যাড্রেস, ইমেল করবে, মন্তব্য পাঠিয়ে দিবে। পরিশেষে ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।